ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অধ্যায় 20 স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। এই অধ্যায়ের কোষে দেখি 20 অঙ্কগুলি আজকে সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। তার আগে এই অঙ্কগুলি করার জন্য যেই সূত্রগুলি প্রয়োজন সেই সূত্রগুলি নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করব, তারপর অঙ্কগুলিতে যাব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। প্রথমেই দেখো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এবার ধরো এ বি সি একটি ত্রিভুজ আমি নিয়েছি, যার তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1, x2, y2, x3, y3, এই তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবার এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে হিসেব করব সেটা সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই পেয়ে যাব। সূত্রটি কিভাবে লিখব? এই যে x1, y1 কে এইভাবে একটু লিখে নেব, x1, y1 উপর নিচে, তারপর x2, y2, x3, y3, তারপর x1, y1 কে আবার আরেকবার লিখে দেব। ঠিক আছে, এইবার সূত্রটি আমরা লিখব। সূত্র কি? ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু, এবার x1 তীরচিহ্ন দিয়ে দেবো। প্রথমে কিন্তু এই দিকে তীরচিহ্ন দিলাম যে x1, তারপরটা হবে x2, তারপরটা x3, ওই জন্য একটি করে তীরচিহ্ন দিয়ে রাখলাম, তাহলে বোঝার সুবিধা। যে x1 ইন্টু y2 মাইনাস y3, x1 যখন তখন y2 মাইনাস y3, এবার x2 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x1 হয়েছে x2, এবার x3 যখন x3 হবে তখন এখানে আছে y1 মাইনাস আবার y2, y1 মাইনাস y2, এইটি হচ্ছে হাফ ইন্টু পুরোটা, এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এইখানে একটি মড চিহ্ন দিয়ে দেবো, মড। এই যে মড চিহ্ন, এই মড চিহ্নটির অর্থ হচ্ছে মডিউলাস একে বলে, বা পরম মান। পরম মানের অর্থ কি? যে যদি এই ক্ষেত্রফলটির মান মাইনাস আসে বা প্লাস আসে, তাহলে কিন্তু সেটি সবসময় চিহ্ন বহির্ভূত সংখ্যা, অর্থাৎ যদি আসে +3 তাহলেও তার মান 3, যদি -3 তাহলেও তার মান 3। এই পরম মান বা মড, এইটার মান হচ্ছে চিহ্নবিহীন, অর্থাৎ এইটাই পরম মান। তাই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি মড দেওয়া হয়েছে, কারণ একটি ত্রিভুজের ক্ষেত্রফল কখনো 0 বা মাইনাস আসতে পারে না। 0 যদি আসে তাহলে সেই ত্রিভুজ হবে না, কারণ তিনটি বিন্দু তখন একটি সরলরেখার উপর হয়ে যাবে। আর 0 থেকে যদি কম হয় সেই ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। তাই ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই এটি মডিউলাস চিহ্নটি দেওয়া হয়। এবার এই যে ক্ষেত্রফল সূত্রটি হাফ ইন্টু, এই যে সূত্র, এই সূত্রটিকে যদি আমি একটু সরল করে নিই তাহলে কিন্তু আর একটু সহজভাবে পেয়ে যাব। সেটা হচ্ছে হাফ ইন্টু মড, প্লাসগুলো যদি আগে লিখে নিই, x1 y2, x1 y2, x2 প্লাস x2 y3 প্লাস x3 y1। এবার মাইনাসগুলো যদি তারপর লিখি তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, x1 y3
x1 y2, তারপরে আসবে x1 y3, তারপর x2 y1, আবার তারপর আসবে মাইনাস x3 y2। এইটাকে যদি আমি আবার একটু আলাদাভাবে সাজিয়ে নিই তাহলে কীরকম আসবে, y1 x2 প্লাস y2 এখানে আছে y2 x3 প্লাস y3 x1 এর মড। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। তাহলে x1 x2 x3 পরপর সাজালাম। এখানে x1 যখন তখন y2 তার সাথে গুণ, x2 হলে y3, x3 হলে y1। এবার যখন y দিয়ে সাজাচ্ছি মাইনাসগুলো, y1 x2 y2 x3 x3 y3 x1। এইটা হচ্ছে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। একইভাবে যদি চতুর্ভুজ হয় তাহলে চতুর্ভুজ আকার, তো চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, চতুর্ভুজ হলে যদি চতুর্ভুজটি এরকম আকৃতির হয়, যে কোনো চতুর্ভুজ হতে পারে, হয়তো এরকম চতুর্ভুজ এ বি সি ডি যদি হয়, তাহলে যদি মনে করি x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এটি হচ্ছে চতুর্ভুজাকার ক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি আসবে, এইটি যদি আমি যে কোনো একটি কর্ণ যোগ করে দিই তাহলে এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলেই চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সেটাকেও যদি আমরা এইভাবে হিসেব করি তাহলে সূত্রের সাহায্যে লিখতে পারি। কিভাবে চলে আসবে, পুরোটি সূত্রের সাহায্যে লিখে দিচ্ছি। যেমনভাবে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে একইভাবে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু লেখা যাবে। তাই আমি সেটিকে সিস্টেমে লিখে দিচ্ছি, একই সিস্টেমে। কীরকম, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস এখানে আরেকটি থাকবে x4 y1 মাইনাস এবার y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1। এটি হচ্ছে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে ত্রিভুজের, যদি একটি ত্রিভুজ থাকে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, যেমনভাবে দেওয়া ছিল যে ABC ত্রিভুজ, তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 যদি দেওয়া থাকে। এবার ত্রিভুজাকার ক্ষেত্রের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে ABC ত্রিভুজ এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে যাব x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটি হচ্ছে ত্রিভুজাকার ক্ষেত্রের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এরপর হচ্ছে তিনটি বিন্দু x1 y1 কমা x2 y2 x3 y3, তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হতে গেলে আমরা জানি তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে। কিন্তু এই যে তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে, তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে কি শর্তে
তিনটি বিন্দু একই সরলরেখায় বা সমরেখা হবে কিভাবে পাবো? ধরো এখানে বি বিন্দুটি এইখানে ছিল, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে ছিল। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যা ছিল, যদি আমি বি বিন্দুটি তার থেকে আরেকটু নিচে করে দিই, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? আগের তুলনায় কম হবে। বি বিন্দুকে যদি আমি আরও এখান থেকে নিচে নামিয়ে দিই, তখন কি হবে? ক্ষেত্রফল আরও কম হবে। এইভাবে আরও যদি কমিয়ে দিই, তাহলে তার ক্ষেত্রফল আরও কম হবে। এবার কমাতে কমাতে যদি আমি বি বিন্দুটিকে এই সরলরেখার উপরে আনি, তখন ত্রিভুজাকৃতির যে ক্ষেত্রটি ছিল এবিসি, তার কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ এই বিন্দুটি তখন এ সি যে সরলরেখাটি ছিল তার উপরে অবস্থিত হয়ে গেছে। তখন এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তাহলে এই যে ত্রিভুজটি তৈরি হয়েছে এবিসি, এখন তার ক্ষেত্রফল হয়ে যাবে 0। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, তাহলে ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু তারা একই সরলরেখায় থাকবে বা সমরেখ হয়ে যাবে। তাহলে x1 y1 x2 y2 x3 y3 এই তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, তাহলে বিন্দু তিনটিকে সমরেখ বলবো। তাহলে সেই শর্তটি কি? যে ক্ষেত্রফলের সূত্রটি ছিল হাফ ইন্টু, তাহলে হাফ ইন্টু ছিল এখানে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 সমান 0। হাফ ইন্টু যদি পুরোটা সমান 0 হয়, তাহলে হাফটা ক্যান্সেল হয়ে যাবে, সমান 0। তাহলে এইটি যে শর্ত, যে তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। তাহলে খুব সহজেই এই কয়েকটি সূত্র থেকে আমি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এবং তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত থেকে অঙ্কগুলি সমাধান করতে পারবো। এরপর দেখো, কোষে দেখি 20 একের দাগের অঙ্ক কি আছে। নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। অর্থাৎ এখানে যে 1 2 3 তিনটি অঙ্ক আছে, তিনটি অঙ্কে তিনটি করে বিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু ত্রিভুজের। সেই তিনটি শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটি একে একে করব। তাহলে প্রথমে একের দাগের একের যে অঙ্কটি আছে, এখানে তিনটি বিন্দু 2 মাইনাস 2, তাহলে x1 y1 2 মাইনাস 2, তারপর x2 y2 4, 2 আর মাইনাস 1, 3। এবার x1 y1 বিন্দুটি আরেকবার লিখে নেব, 2 মাইনাস 2। তাহলে 2, মাইনাস 2, 4, 2 এবং মাইনাস 1, 3 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মড। এবার সূত্রটি আমরা বসিয়ে দেব। প্রথমে হচ্ছে x1 ইন্টু y2 মাইনাস y3। তাহলে এখানে আমি যদি লিখে রাখি, এটি হচ্ছে x1 y1, x2 y2, x3 y3, আবার এটি x1 y1। তাহলে প্রথমে এই সূত্রটি আছে x1 ইন্টু y2 মাইনাস y3। তাহলে এটি x1 2 ইন্টু x2 y2, তাহলে y2 মাইনাস y3, এটি y3, তাহলে 2 মাইনাস 3 প্লাস x2 এখানে 4 ইন্টু x2 ইন্টু y3 মাইনাস y1, এটি y3 মাইনাস y1, তাহলে y3 মাইনাস 1 সে প্লাস 2 y3 মাইনাস y1 প্লাস x3, এখানে x3 হচ্ছে মাইনাস 1 ইন্টু y1 মাইনাস y2,
তাহলে এখানে y1 মাইনাস y2 -2 হয়ে গেল। এবার পুরোটি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এটির মড। এরপর সরল করলে ক্ষেত্রফল পেয়ে যাব, এটি হচ্ছে বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে এত বর্গ একক। সরল করি, হাফ ইন্টু মড 2 মাইনাস 3, তাহলে কত হবে 2 গুণিত -1 প্লাস 4 গুণিত 5 প্লাস -1 গুণিত -4 মড বর্গ একক সমান হাফ ইন্টু এটা হবে -2 4 5 20 মাইনাস মাইনাসে প্লাস 4 মড বর্গ একক। সমান হয়ে যাবে হাফ ইন্টু 20 যায় 24, 24 থেকে 2 বাদ গেলে হয় 22 ইন্টু 22 বর্গ একক। পরমান নিয়ে নিয়েছি, তাহলে 11 দুগুণে 22 সমান 11 বর্গ একক। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে গেল 11 বর্গ একক। তারপর একের দাগে 2 এর অঙ্ক দেখো, তিনটি শীর্ষবিন্দু 8,9 2,6 এবং 9,2। তাহলে এই তিনটি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে করব। 2 এর দাগের অঙ্কটি 8,9 2,6 এবং 9,2 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এবার প্রথমে আগে লিখে নেব x1 y1, তাহলে 8 9, তারপর x2 y2 2 6, x3 y3, তারপর x1 y1টি আরেকবার লিখব। এটি x1, এটি x2, এটি x3, এটি আবার x1। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মড x1 8 ইন্টু y2 মাইনাস y3, তাহলে y2 মাইনাস y3 6 মাইনাস 2 প্লাস x2 2 ইন্টু y3 মাইনাস y1, তাহলে 2 মাইনাস 9 প্লাস x3, এখানে x3 হচ্ছে 9 ইন্টু y1 মাইনাস y2, 9 মাইনাস 6 মড বর্গ একক সমান। এটিকে সরল করলে পাবো হাফ ইন্টু মড 8 গুণিত 4 যুক্ত 2 গুণিত -7 যুক্ত 9 গুণিত 3 বর্গ একক সমান হাফ ইন্টু, এটা সরল করলে 8 4 32 -14 প্লাস 27 বর্গ একক। এটি সরল করে দিলে কি পাবো 27 32 যোগ করে দিলাম 9 3 দিয়ে 5 14 বিয়োগ করে দিলে 5 4। তাহলে মড নিয়ে নিয়েছি 1 2 গুণিত 45 সমান 45 2 বর্গ একক সমান। পূর্ণ ভেঙে দিলে 22 দুগুণে 44 পূর্ণ 1 2 বর্গ একক। তারপর 1 এর দাগে 3 এর অঙ্ক দেখো, 1,2 3,0 এবং মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0,
তাহলে তিনটি বিন্দু এখানে পেয়ে গেলাম 1,2, 3,0 এবং 0,0। এই তিনটি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে এখানেও একইভাবে করব। 1,2, 3,0 এবং 0,0 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1/2 মড। এবার এখানে আমরা লিখে নেব প্রথমে x1 y1, x2 y2, x3 y3, তারপর x1 y1, x1 এটি x2 এটি x3 এটি আবার x1। ঠিক আছে, এবার সূত্রটি লিখে নেব। তাহলে মানটি পেয়ে যাব। প্রথমে হচ্ছে x1 ইন্টু y2 মাইনাস y3, তাহলে x1 হচ্ছে 1 ইন্টু y2 মাইনাস y3 0 মাইনাস 0 প্লাস x2 3 ইন্টু x2 ইন্টু y3 মাইনাস y1, এটি y3 মাইনাস y1, y3 মাইনাস y1 0 মাইনাস 2 প্লাস x3, এবার x3 যখন হবে x3 এখানে 0 ইন্টু x1 মাইনাস x2 y1 মাইনাস y2, x3 হলে y1 মাইনাস y2, তাহলে 2 মাইনাস 0 পুরোটির মড বর্গ একক সমান হয়ে যাবে হাফ ইন্টু মড 1 ইন্টু 0 প্লাস 3 ইন্টু মাইনাস 2 প্লাস 0 ইন্টু 2 বর্গ একক সমান হাফ ইন্টু মড 0 মাইনাস 6 প্লাস 0 বর্গ একক সমান হয়ে যাবে হাফ ইন্টু এটা মাইনাস 6, তার মড নিলে 6 পেয়ে যাব, 3 দুগুণে 6 বর্গ একক সমান 3 বর্গ একক। তাহলে খুব সহজেই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।